নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2024 সালে ইতিহাস এমএ পার্ট 1-এর পরীক্ষা দিচ্ছেন, অলরেডি আপনাদের ফার্স্ট পেপার পরীক্ষা হয়ে গেছে। আগামীকাল কিন্তু আপনাদের সেকেন্ড পেপার পরীক্ষা। অলরেডি আজ থেকে 7 মাস আগে ইতিহাস এমএ পার্ট 1-এর সেকেন্ড পেপারের কি প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তার সাজেশন ভিডিও আমি দিয়েছি। তো আজকের আমি বিশেষ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর, সেই উত্তরের কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে জানিয়ে রাখবো, যাতে পরীক্ষার সময় উত্তরগুলো ধরতে সুবিধা হয় এবং পারতপক্ষে অন্তত কিছু লিখে আপনারা আসতে পারেন। তো শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি ওয়াচ করবেন। তো প্রথমে আমি 18 এবং 12 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে হিট লিস্টের প্রশ্ন একটু জানিয়ে রাখি, পলাশী যুদ্ধের কারণ ও গুরুত্ব লিখুন। আবার এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, সিরাজের সাথে ইংরেজদের বিরোধের কারণ লিখুন ও তার সুদূর প্রসারী ফলাফল আলোচনা করুন। তো সিরাজের সাথে ইংরেজদের বিরোধের যে কারণ ছিল সেটা হচ্ছে পারিবারিক ষড়যন্ত্র। অর্থাৎ সিরাজদৌলা যখন সিংহাসনে আরোহণ করেছিলেন, তার সিংহাসন আরোহণ এটাকে তার পরিবার মেনে নিতে পারেনি। বিশেষ করে তার বড় মাসি ঘসটি বেগম, তার আরেক মাসির পুত্র শওকাত জং তাকে সিংহাসনচ্যুত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আর এই ষড়যন্ত্রে সামিল হয়েছিল ইংরেজরা। এছাড়াও তৎকালীন যে ব্যাংকার রায়দুল্লভ, অমিচাঁদের মতো প্রখ্যাত ব্যক্তিত্ববর্গ, এছাড়াও মির্জাফর, এই পারিবারিক ষড়যন্ত্রে তারা কিন্তু যুক্ত হয়েছিল। ফলে প্রথম থেকেই সিরাজদৌলার সিংহাসন আরোহণ কণ্টকমুক্ত ছিল না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে উপঢৌকন সংক্রান্ত বিরোধ। সিরাজদৌলা যখন সিংহাসনে আরোহণ করেন, তখন অন্যান্য বিদেশি যারা উপনিবেশ ছিল, যারা বাণিজ্যিক সংগঠন বা গোষ্ঠী ছিল, ফরাসি বাণিজ্যিক সংগঠন, তারা কিন্তু সিরাজদৌলাকে উপঢৌকন দিয়েছিল, অর্থাৎ কিছু পরিমাণে উপহার দিয়েছিলেন তাকে সম্মানিত করার জন্য। কিন্তু ইংরেজরা সিরাজদৌলাকে কোনো প্রকার সম্মান প্রদর্শন করেননি তার সিংহাসন আরোহণের কালে। ফলে এই যে উপঢৌকন, এই উপঢৌকনকে কেন্দ্র করে সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধ হয়। এছাড়া দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ, আশ্রয়দান সংক্রান্ত বিরোধ, দস্তক সংক্রান্ত বিরোধ, এইগুলো আলোচনা করতে হবে। সিরাজদৌলা কর্তৃক ইংরেজদের কলকাতা দুর্গ দখল, এছাড়া অন্ধকূপ হত্যা, এছাড়া পরবর্তী পর্যায়ে সিরাজের সঙ্গে ইংরেজদের যখন প্রবল তিক্ত সম্পর্ক খারাপ হয়, এর পরবর্তী পর্যায়ে এই সম্পর্কে চূড়ান্ত পরিণতি হিসাবে পলাশীর যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে। পলাশীর যুদ্ধের পর যেটা আমরা দেখতে পাই তার সুদূর প্রসারী প্রভাব, সেই প্রভাবটাকেই আমরা বলবো ফলাফল বা গুরুত্ব। সেই ফলাফল বা গুরুত্ব ওটা কিন্তু আপনাদেরকে আলোচনা করতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা, লর্ড ডালহৌসি কর্তৃক গৃহীত রাজ্য বিস্তার নীতি আলোচনা করুন। অর্থাৎ লর্ড ডালহৌসি তিনি সাম্রাজ্যবাদী শাসক হিসাবে তিনি সর্বভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারকে টার্গেট করে মূলত পক্ষে 3টি নীতি গ্রহণ করেছিলেন। এক হচ্ছে সত্যবিলোপ নীতি, 2 হচ্ছে অরাজকতার অজুহাতে রাজ্য জয়, 3 হচ্ছে যুদ্ধের দ্বারা রাজ্য জয়। সত্যবিলোপ নীতিতে কি বলা হয়েছিল, কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যান, তিনি তার জীবিতকালীন অবস্থাতে কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না। তার মৃত্যুর পর ওই সাম্রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। যদি তিনি দত্তক পুত্র গ্রহণও করে থাকেন, কিন্তু ওই দত্তক পুত্র আগামী দিনে সাম্রাজ্যের উত্তরাধিকারী হবেন না। ফলে ওই যে অপুত্রক রাজার যে রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হবে, এটাকেই বলা হয় সত্যবিলোপ নীতি। এই সত্যবিলোপ নীতির দ্বারা ঝাঁসি, সম্বলপুর, যোধপুর, উদয়পুর, নাগপুর, ভোসলে, গাইকোয়াড় এবং বিভিন্ন আঞ্চলিক রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত সরাসরি করা হয়েছিল। এছাড়া লর্ড ডালহৌসি যুদ্ধের দ্বারা কিন্তু তিনি সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। প্রথমত ইং শিখ যুদ্ধের মাধ্যমে শিখদেরকে পরাস্ত করে তিনি পাঞ্জাব দখল করেন। ইং ব্রহ্ম যুদ্ধের মাধ্যমে ব্রহ্মদেশকে পরাস্ত করে তিনি ব্রহ্মদেশের একটা বড় অংশ দখল করে নিয়েছিলেন। এটা গেল যুদ্ধের দ্বারা রাজ্য জয়। আর অরাজকতার অজুহাতে রাজ্য জয়টা কি, যে লর্ড ডালহৌসি তিনি ঘোষণা করেছিলেন, তো যে সকল দেশীয় রাজ্যের রাজারা রাজ্য শাসন করার ক্ষেত্রে অপদার্থতার পরিচয় দেবেন, যথাযথভাবে রাজ্য শাসন যদি না করতে পারেন, তাহলে ধরে নিতে হবে যে সেই দেশীয় রাজার অপদার্থতা রয়েছে এবং এই অপদার্থতার অজুহাতে তার রাজ্য সরাসরি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হবে। তো এই অরাজকতার অজুহাতে তিনি সর্বপ্রথম অযোধ্যা রাজ্যটি তিনি কিন্তু দখল করে নিয়েছিলেন। তো এই গেল মূল বিষয়, এগুলো আলোচনা করবেন।
এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো 1757 সালে মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করুন, বা এটা ঘুরিয়ে আসতে পারে 1857 সালে মহাবিদ্রোহের কারণ ও ঐতিহাসিক গুরুত্বগুলি পর্যালোচনা করুন। মহাবিদ্রোহের কারণ যেগুলো আছে, রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, প্রত্যক্ষ কারণ, এই কারণগুলো লিখতে হবে এবং মহাবিদ্রোহের পরবর্তী পর্যায়ে মহাবিদ্রোহের ফলাফল ভারতে কতটা সুদূর প্রসারী ছিল সেটা আলোচনা করতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেওয়ানি লাভ ও দ্বৈত শাসনের ঐতিহাসিক গুরুত্ব। আপনারা প্রত্যেকেই জানেন যে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। তারপরের বছরে 1765 খ্রিস্টাব্দে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে, অর্থাৎ বাংলায় ভূমি রাজস্ব আদায়ের অনুমতি পায় এবং ওই 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই বাংলার বুকে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে, অর্থাৎ বাংলার যে প্রশাসনিক বিভাগ এবং বাংলার যে ফৌজদারি আদালত, এটা হচ্ছে বাংলার প্রশাসকের আন্ডারে থাকবে, অর্থাৎ তার রয়েছে প্রচণ্ড দায়িত্ব কিন্তু তার কোনো ক্ষমতা নেই। অপরদিকে ইংরেজদের কাছে কি রয়েছে? ইংরেজদের কাছে দ্বৈত শাসন ব্যবস্থার একটা পার্ট হিসাবে তাদের কাছে রয়েছে দেওয়ানি আদালত, এছাড়া রয়েছে দেওয়ানি ব্যবস্থা, অর্থাৎ ভূমি রাজস্ব আদায়ের অনুমতি। অর্থাৎ তাদের দায়িত্ব নেই, তাদের কর্তব্য নেই, কিন্তু তাদের অর্থনৈতিক বিভাগ, মূল যা জিস্ট, মূল যা সম্পত্তি, মানে মেন যে জিনিসটা, সেই অর্থটা রয়েছে কিন্তু ইংরেজদের হাতে। একই শাসন কাঠামোতে দু ধরনের যে এই দ্বৈত রীতি, এটাকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা। একটু ব্যাখ্যা করে ভালো করে লিখবেন। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করুন। ভারতের জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট আলোচনা করুন। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিখদের উত্থানে রঞ্জিত সিংয়ের অবদান আলোচনা করুন। আপনারা জানেন যে মোগল সাম্রাজ্যের পতনমুখতার টাইম লাইনে আমরা যদি দেখি যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। এইরকমই একটি পরিস্থিতিতে বাংলার বুকে যেমন আমরা দেখি যে মুর্শিদ কুলি খান নেতৃত্বে ও আলিবর্দী খান নেতৃত্বে স্বাধীন বাংলার নবাবীর প্রতিষ্ঠা হচ্ছে, দক্ষিণ ভারতে টিপু সুলতান এবং হায়দার আলী নেতৃত্বে মহীশূর শক্তির উত্থান ঘটছে, তেমনি আমরা দেখব যে পাঞ্জাবে রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখ সম্প্রদায়ের উত্থান ঘটছে এবং শিখ একটি ধর্মীয় সম্প্রদায় কিভাবে একটা হচ্ছে আঞ্চলিক রাজ্য গঠন করছে এবং আঞ্চলিক রাজ্যকে একটা বড় জায়গা, একটা বৃহত্তর প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে এবং সেই শক্তি যে ইংরেজদের সম্মুখ সমরে লড়াই করার মতো সক্ষমতা রাখছে, সেই বিষয়টা কিন্তু আলোচনা করতে হবে এবং রঞ্জিত সিংয়ের নেতৃত্বে কিভাবে শিখদের উত্থান হয়েছিল এটা কিন্তু আলোচনা করতে হবে। এরপরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইংরেজদের সাথে টিপু সুলতানের সম্পর্ক আলোচনা করুন। মহীশূরের পতন কেন হয়েছিল? তো আপনারা প্রত্যেকেই জানেন যে আগেই বললাম যে মোগল সাম্রাজ্যের পতনমুখতার সুযোগে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল, তেমনি দক্ষিণ ভারতে হায়দার আলী এবং টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর শক্তির উত্থান ঘটেছিল। প্রথমের দিকে আমরা দেখি যে হায়দার আলী এবং টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু সাম্রাজ্যিক সম্প্রসারণের প্রশ্নে ইংরেজরা কিন্তু কোনোভাবেই আপোষ করতে চায়নি। ফলে এই মহীশূর রাজ্যটাকে দখল করতে গেলে অবশ্যই করে হায়দার আলী এবং টিপু সুলতানের বিরুদ্ধে প্রত্যক্ষ সমর যুদ্ধে রত হতে হবে। এটাই ছিল ঐতিহাসিক নিয়তি বা ঐতিহাসিক খেলা। তারই হয়তো চূড়ান্ত পরিণতি রূপে আমরা দেখতে পাই যে হায়দার আলী এবং টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের বিরোধ বাধে এবং পরবর্তী পর্যায়ে একাধিক মহীশূর যুদ্ধের মাধ্যমে আমরা দেখতে পাবো যে মহীশূর শক্তির কিন্তু পতন ঘটছে। পরবর্তী আরেকটি হিট লিস্টের প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহ নিয়ে ঐতিহাসিক বিতর্কগুলো আলোচনা করুন, বা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে আলোচনা করুন। একই উত্তর কিন্তু হবে। তো 1857 খ্রিস্টাব্দের যে বিদ্রোহ, অনেকেই বলছেন মহাবিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে অনেকেই বলছেন সিপাহী বিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে অনেকে সামন্ত বিদ্রোহ বলছেন, আবার অনেকেই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় আন্দোলন বলছেন। আবার বিনায়ক দামোদর সাভারকারের মতো জাতীয়তাবাদী নেতারা তারা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে আখ্যায়িত করেছেন। তো এই আলোচনা করতে হবে। এবারে পরের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলার নবজাগরণ সম্পর্কে টিকা লিখুন। বাংলার নবজাগরণ সম্পর্কে টিকা লিখুন। আচ্ছা, এরপরে যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্পদ নিষ্কাশন কাকে বলে? এ নিয়ে ঐতিহাসিক বিতর্কগুলো আলোচনা করুন। সম্পদ নিষ্কাশনটা কি?
1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর আমরা দেখতে পাই যে আস্তে আস্তে ইংরেজরা ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলোকে পরাস্ত করে সর্বভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। এবং একটা সময় দেখবো আমরা যে পলাশী যুদ্ধের পর এক সম্রাটকে সিংহাসনচ্যুত করে আর একটা সম্রাটকে সিংহাসনে বসিয়ে যে বিপুল পরিমাণে অর্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদায় করেছিল, তার একটা বড় অংশ ছলে বলে কলা কৌশলে তারা স্বদেশে নিয়ে গিয়ে ইংল্যান্ডে নবাবের মতো তারা কিন্তু বসবাস করতে শুরু করেছিল। তো পলাশী যুদ্ধের পর থেকে বিভিন্নভাবে ভূমি রাজস্ব খাত থেকে প্রচুর পরিমাণে আয় হয়েছিল। সেই আয়কৃত সম্পদ সেটা কিন্তু ভারত থেকে ইংল্যান্ডে চলে গিয়েছিল। এছাড়াও ব্যবসা বাণিজ্য, ল্যান্ড রেভিনিউ থেকে প্রচুর পরিমাণে অর্থ এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা কিন্তু ছলে বলে কলা কৌশলে ইংল্যান্ডে চলে গেছিল। এছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী বৃন্দ তারা কিন্তু দস্তক বা ছাড়পত্র ব্যবহারের মাধ্যমে যে অবৈধ উপায়ে অবৈধ ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ ইনকাম করেছিল, সেই অর্থও কিন্তু ইংল্যান্ডে চলে যায়। ভারত থেকে বিপুল পরিমাণে যে সম্পদ চলে গেছিল ইংল্যান্ডে, তার প্রতিদানে ভারত কিন্তু কিছু পায়নি। এটাকে বলা হয় সম্পদ নিষ্কাশন, ড্রেইন অফ ওয়েলথ বা সম্পদের অপহার। এবং এই নোটটা আলোচনা করতে গেলে ক্রিস, বেহালির মতো ঐতিহাসিকদের পরস্পর যে বিতর্কিত মতামত সেগুলো কিন্তু এখানে আপনাদেরকে প্রদান করতে হবে। এর পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের রাজনৈতিক অবস্থা ও স্বাধীন অর্ধ স্বাধীন আঞ্চলিক শক্তির উত্থানগুলি আলোচনা করুন। তাহলে অষ্টাদশ শতাব্দী ছিল মূলত পক্ষে একটা ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। কারণ অষ্টাদশ শতাব্দীতে আমরা দেখব যে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব কিন্তু মারা যাচ্ছেন এবং তারপরে দুর্বল উত্তরাধিকারীরা কিন্তু মোগল সিংহাসনে আরোহণ করেন, যে সময়ে মোগল সাম্রাজ্যের চরম থেকে চরম দুর্বলতা ধরা পড়ে। মোগল সাম্রাজ্যের ব্যাপক ব্যাপ্তির কারণে প্রান্তীয় অঞ্চলগুলিতে শাসনকার্য পরিচালনা করা, দূরবর্তী এলাকাগুলিতে শাসনকার্য পরিচালনা করা এই দুর্বল অপদার্থ মোগল সম্রাটদের পক্ষে সম্ভবপর ছিল না। ফলে এই সময় আমরা দেখতে পাই মোগল কেন্দ্রাতিক শক্তির দুর্বলতার সুযোগে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। যেমন বাংলার বুকে আমরা দেখতে পাই যে মুর্শিদ কুলি খান নেতৃত্বে স্বাধীন বাংলার নবাবীর প্রতিষ্ঠা। একেবারে দক্ষিণ ভারতে দেখি যে হায়দার আলী টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর শক্তির উত্থান। দাক্ষিণাত্যে আমরা দেখব ছত্রপতি শিবাজীর নেতৃত্বে মারাঠাদের উত্থান এবং পাঞ্জাবে দেখব রঞ্জিত সিং এর নেতৃত্বে পাঞ্জাবে শিখ শক্তির উত্থান। এইভাবেই আমরা দেখব যে অষ্টাদশ শতাব্দীতে মোগল শক্তির দুর্বলতার সুযোগে বিভিন্ন স্বাধীন এবং অর্ধ স্বাধীন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে, আঞ্চলিক এলাকা গড়ে ওঠে এবং আঞ্চলিক শাসকরা তারা মোগল শক্তির নাগপাশকে ছিন্ন করে স্বাধীন সত্তা নিয়ে আঞ্চলিক শাসক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। পরবর্তী একটি হিট লিস্টের প্রশ্ন, 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত্র প্রবর্তন করেছিলেন, তার স্বরূপ আলোচনা করুন এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত্র কৃষক, জমিদার ও ইংরেজদের ওপর কি প্রভাব বিস্তার করেছিল আলোচনা করুন। তো যাই প্রশ্ন আসুক না কেন উত্তরটা হবে কিন্তু এক। আপনারা প্রত্যেকেই জানেন 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত্র প্রবর্তন করেন। এই চিরস্থায়ী বন্দোবস্ত্রের যে শর্ত ছিল সেখানে বলা হয়েছিল যে সকল দেশীয় জমিদার কৃষকদের কাছ থেকে ভূমি রাজস্ব সংগ্রহ করার পর সেই ভূমি রাজস্বের একটা অংশ যদি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে সরকারি কোষাগারে যদি জমা দিতে পারে, সেই সকল জমিদাররা বংশানুক্রমিকভাবে জমির মালিকানা সত্ত্ব ভোগ করবে। এবারে কোনো জমিদার যদি সংগৃহীত ভূমি রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে সরকারি কোষাগারে যদি জমা না দিতে পারে তাহলে তার জমিদারিকে বাজেয়াপ্ত করা হবে। তো এই চিরস্থায়ী বন্দোবস্ত কিভাবে কৃষকদের ওপর প্রভাব বিস্তার করেছিল সেটা সুপ্রভাব ও কুপ্রভাব দুটো আলোচনা করতে হবে এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের ওপরে কি সুপ্রভাব কুপ্রভাব ফেলেছিল সেটা আলোচনা করতে হবে এবং ইংরেজদের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের কতটা সুপ্রভাব পড়েছিল কতটা কুপ্রভাব পড়েছিল এটা কিন্তু নেগেটিভ পজিটিভ আলোচনা করতে হবে। যেমনভাবে বলছি এইভাবেই কিন্তু আপনারা উপস্থাপন করার চেষ্টা করবেন। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রার্থনা সমাজ ও আর্য সমাজের অবদানগুলো আলোচনা করুন। অর্থাৎ এই প্রার্থনা সমাজ হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ, আর্য সমাজ হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, তাদের দুজনের অবদান কিন্তু আলোচনা করতে হবে অল্প বিস্তর। এবারে পরের যে প্রশ্ন,
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল বা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করুন। আপনারা প্রত্যেকেই জানেন যে 1885 খ্রিস্টাব্দে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় এবং এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল, এছাড়াও অ্যালান অক্টেভিয়ান হিউমের অবদান ছিল, লর্ড ডাবলিনের অবদান ছিল। এগুলোকে লিখতে হবে সুন্দরভাবে গুছিয়ে। এছাড়া এই জাতীয় কংগ্রেসের যে প্রতিষ্ঠা হয়েছিল মুম্বাইয়ের সংস্কৃত তেজপাল কলেজে, এবং এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে কি পটভূমি কাজ করেছিল সেটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। এবারে পরবর্তী প্রশ্ন, অবশিল্পায়ন কিভাবে দারিদ্র সমস্যার সাথে যুক্ত? অবশিল্পায়ন কিভাবে দারিদ্রতাটাকে বৃদ্ধি করেছিল সেটা আলোচনা করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো দেশে নতুন শিল্প গড়ে ওঠার পরিবর্তে ঐতিহ্যবাহী পুরানো শিল্পগুলি যখন ধ্বংসের দাঁড়গোড়ায় পৌঁছায় তখন সেটাকে বলা হয় অবশিল্পায়ন। তো এই অবশিল্পায়ন কিন্তু মানুষের আর্থিক দারিদ্রতার সঙ্গে যুক্ত। শিল্পের মাধ্যমে মানুষ তার কর্মসংস্থানের জায়গা করে নেয়। বিভিন্ন শিল্পীরা তারা কিন্তু তাদের স্ব শিল্পের কারণে তারা কিন্তু তাদের আর্থিক জীবিকা চালিয়ে যায় এবং অর্থসংস্থানের জায়গা তারা তৈরি করে নেয়। কিন্তু কিছু সিস্টেম, কিছু রাজনৈতিক পালাবদল, কিছু উপনিবেশিক শাসনের কারণে এই সকল শিল্পীরা তারা তাদের শিল্প সত্তাকে নষ্ট করতে বাধ্য হয় এবং এই সকল শিল্পীরা যখন তারা কাজ থেকে সরে আসে, কাজ থেকে বের হয়ে যায় ইচ্ছা অনিচ্ছার শর্তে, তারা কিন্তু এই কর্ম বিমুখ হয়ে পড়ার কারণে, তাদের শিল্প থেকে বহিষ্কৃত হয়ে পড়ার কারণে তাদের কিন্তু আর্থিক আয়ের জায়গাটা কিন্তু অনিশ্চয়তার জায়গা তৈরি হয়, বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, তাদের ক্রয় ক্ষমতা তাদের সীমার বাইরে চলে যায়। তো এইভাবেই কিন্তু দারিদ্রতাটাকে বৃদ্ধি করে এবং এগুলো কিন্তু পয়েন্ট আকারে কিন্তু আলোচনা করতে হবে। বাংলার নবজাগরণে বিদ্যাসাগরের অবদান আলোচনা করবেন, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফরাজি ও ওহাবি আন্দোলন ও তার গুরুত্ব আলোচনা করেন। তো আপনারা জানেন যে বাংলাদেশের ফরিদপুর জেলার নিবাসী হাজী শরীয়তুল্লাহ এবং তার পুত্র দুদু মিয়া ছিলেন ফরাজি আন্দোলনের স্রষ্টা, এবং এই ফরাজি আন্দোলন প্রথমে ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হলেও পরবর্তীকালে রাজনৈতিক চরিত্র লাভ করেছিল এবং তার প্রেক্ষাপটগুলি আলোচনা করতে হবে। এবারে ওয়াহাবি আন্দোলন আপনারা প্রত্যেকেই জানেন অষ্টাদশ শতাব্দীতে আরবে আব্দুল ওহাব নামক একজন ব্যক্তিত্ব, তিনি ইসলাম ধর্ম শুদ্ধিকরণের জন্য ধর্ম সংস্কার আন্দোলনের ডাক দেন, যেটাকে ওয়াহাবি আন্দোলন নামে পরিচিত। তার নামানুসারে এই আন্দোলনের নাম হয়েছিল ওয়াহাবি আন্দোলন। পরবর্তীকালে আমরা জানি যে ভারতবর্ষের উত্তরপ্রদেশের বেরিলি সৈয়দ আহমেদ তিনি হজ করতে গিয়ে তিনি আরবে আব্দুল ওহাবের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে এবং সেখান থেকে তিনি ওয়াহাবি আদর্শ ভারতে নিয়ে আসেন এবং ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান। আর পরবর্তীকালে আপনারা জানেন যে বাংলার ক্ষেত্রে মীর নিসার আলী তিতুমির তিনি কিন্তু সৈয়দ আহমেদের সঙ্গে তার প্রত্যক্ষ সাক্ষাৎ হয়, এছাড়া আব্দুল ওহাবের সঙ্গে সাক্ষাৎ হয়, তিনিও কিন্তু ওয়াহাবি আন্দোলন আমাদের বাংলার বুকে প্রচার করেন। তো এই ওয়াহাবি আন্দোলন ভারতবর্ষে মানে যেটা ঘটেছিল, প্রথমে ধর্মীয় আন্দোলন হিসাবে ভারতে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত, পরবর্তীকালে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই ওয়াহাবিরা গর্জে ওঠে, তখন ওয়াহাবি আন্দোলন রাজনৈতিক চরিত্র পায় এবং ওয়াহাবিদের লক্ষ্য হলো যে ভারতবর্ষ থেকে ইংরেজ অপশাসনকে অপসারিত করে ভারতবর্ষকে ইসলামের ভূমিতে পরিণত করা, অর্থাৎ দারুল হারবের পরিবর্তে ভারতবর্ষকে দার উল ইসলামে পরিণত করা। এই বিষয়গুলো আলোচনা করতে হবে। ঠিক আছে, গেল। এরপরে আমি আলোচনা করব 6 মার্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো কিন্তু আপনাদের অত্যন্ত ইম্পর্টেন্ট, যেমন অধীনতামূলক মিত্রতা নীতি, পাবনা বিদ্রোহ, স্যার সৈয়দ আহমদ খাঁ কেন বিখ্যাত, থিওজফিক্যাল সোসাইটি, বক্সারের যুদ্ধের কারণ, সমাজ সংস্কারে দয়ানন্দ সরস্বতী, রায়তোয়ারি ব্যবস্থা কিভাবে গ্রামীণ ঋণগ্রস্ততাকে বাড়িয়ে দেয়, ইয়ং বেঙ্গল মুভমেন্ট ডিরেজিওর নেতৃত্বে। এছাড়াও আপনাদেরকে একটু বলে রাখি, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, এই 3টে বিদ্রোহের মধ্যে যে কোনো একটা বিদ্রোহ কিন্তু আপনাদের পড়ার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। তো এই 3টে বিদ্রোহ যেহেতু আদিবাসী বিদ্রোহ, এই 3টি বিদ্রোহ যেহেতু ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল এবং এই 3টি বিদ্রোহের প্রেক্ষাপট বা কারণগুলি এক। প্রথমত আমি যদি বলি যে এটা ছিল ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ, ঠিক আছে, এবং এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের বিরুদ্ধে বিদ্রোহ, এটা ছিল জমিদারদের বিরুদ্ধে পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশ,
এবার যদি আমি বলি যে সুদখোর মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ এবং অসৎ ব্যবসায়ী যারা এই যে 3 উপজাতিকে নানানভাবে ঠকাতো তাদের বিরুদ্ধে অসন্তোষের বহিঃপ্রকাশ। এইভাবেই আমরা যদি বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার কর্মচারী, জমিদার, সুদখোর মহাজন, নীলকর সাহেব এছাড়াও সুদখোর মহাজন এদের অত্যাচার, শোষণ, নিপীড়ন, লাঞ্ছনা, বঞ্চনার বিরুদ্ধে এই 3 জাতি তারা বিদ্রোহ করেছিল। তাদের বিদ্রোহের চরিত্র মোটামুটি এক, পয়েন্টগুলো এক, শুধু আলাদাটা কোন জায়গায় সাঁওতাল বিদ্রোহের বিশেষ কিছু ব্যক্তিত্ব নেতৃত্ব দিয়েছিলেন, মুন্ডা বিদ্রোহের ক্ষেত্রে কিছু বিশেষ ব্যক্তিত্ব নেতৃত্ব দিয়েছিলেন, কোল বিদ্রোহের বিশেষ কিছু ব্যক্তিত্ব নেতৃত্ব দিয়েছিলেন। তো এই নেতাদের নামগুলো শুধু আলাদা, কিন্তু এই নোটটা যখন নামাতে যাবেন বা 3টে যখন নোট পড়বেন দেখবেন স্ট্রাকচারটা এক। অর্থাৎ একটা নোট যদি ভালোভাবে আপনি মুখস্থ করেন তাহলে এই কনসেপ্টের ওপর ভিত্তি করে বাকি এই উপজাতি বিদ্রোহগুলো বা আদিবাসী বিদ্রোহগুলোকে নামাতে পারবেন। ঠিক আছে, তাহলে আর একেবারে লাস্ট প্রশ্ন হচ্ছে মহলওয়ারি ব্যবস্থা। এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকটাই ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি, তো এখানেই পরিসমাপ্ত। নমস্কার।